আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে। ইন জেনারেল ভারতের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির একটা প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীর এবং স্থির। বাংলাদেশ নিয়ে আমরা সবাই জানি যে ভারতের একটা ডক্টরিন রয়েছে, যেটিকে সবাই নেহরু ডক্টরিন হিসেবে জানেন। আমার ভিডিওতে একাধিকবার আমি নেহরু ডক্টরিন সম্পর্কে আলোচনা করেছি। সেটা নিয়ে আমি আবার বলছি। যখন দেশ বিভাগ হলো, অর্থাৎ পাকিস্তান হলো আর আ ভারত হলো। তো ওই সময়টাতে জানেন যে কতগুলো এলাকাতে ভীষণ রকম দাঙ্গা শুরু হলো। বিশেষ করে কলকাতাতে এবং পাকিস্তানের পাঞ্জাবে। তো এই যে ভয়াবহ দাঙ্গা, সেই দাঙ্গার পরিণতির সম্পর্কে যদি আপনি একটু আন্দাজ করতে চান, তাহলে খুশবন্ত সিংয়ের একটা বিখ্যাত বই রয়েছে। সেটার নাম হলো 'ট্রেন টু পাকিস্তান'। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ভয়াবহ দাঙ্গা হয়েছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু দাঙ্গা হয়েছিল। তবে সব এলাকাতে নয়, নোয়াখালীতে। এবং সেই দাঙ্গার পর মানে এটা এতটা সিরিয়াস ভারতের কাছে ছিল যে সেই দাঙ্গার পর ইন 1946 1946 সনে মহাত্মা গান্ধী তিনি মানে নোয়াখালীতে এসেছিলেন এবং সেখানে একটা আশ্রমও তিনি তৈরি করেছিলেন। এবং বলা হয়ে থাকে যে বাঙালিরা তার প্রতি এতটা বিরক্ত ছিল যে সেই আশ্রম থেকে সেই তার ছাগল বাঙালিরা নিয়ে গিয়েছিল। এরকম কথাবার্তা হচ্ছে। তো এনিওয়ে, তো এই যে নানা রকম যে দ্বন্দ্ব ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা এত কিছুর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নাম নিয়ে আলাদা একটা রাষ্ট্র হলো। আর ভারত একটা আলাদা রাষ্ট্র হলো। এখানে প্রথম গভর্নর জেনারেল হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ আসলেন এবং তার অধীন একটা সংসদীয় গণতন্ত্র টাইপের একটা কিছু হওয়ার চেষ্টা হলো পাকিস্তানে। আর অন্যদিকে ভারতে প্রথম দিন থেকেই সেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এখন যেটা চলছে এভাবে চালু হলো এবং সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তো ওই সময়টাতে সেই 1947, 48, 49 এই ৩টি বছর ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল মাইগ্রেশন। বহু সংখ্যক মানুষ ভারত ছেড়ে পাকিস্তানে আসছিল, মুসলমানরা। এর কারণ হলো ভারতের অর্থনীতি তখন ভালো ছিল না। আর বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কিছু সংখ্যক হিন্দুরা ভারত যাচ্ছিল এবং তারা বলতে গেলে বাধ্য হয়ে যাচ্ছিল। এর কারণ পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান এই উভয় অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট এটা হিন্দুদের ফেভারে ছিল। কিন্তু সেই হিন্দু জমিদারি প্রথা উঠে যাওয়া এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এই ভয়ে অনেক হিন্দু দেশ ছেড়ে দেখা গেল ভারতে চলে যাচ্ছিল। তো পাকিস্তান থেকে যে সকল হিন্দুরা, ইভেন শিখ যারা আছেন, অন্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া, তারা ভারতে যেভাবে যেতে চাচ্ছিল তাদেরকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা বিরাট বাজেট ছিল এবং বর্ডার একদম উন্মুক্ত ছিল এবং তাদেরকে সেই প্রত্যাগত পাকিস্তান থেকে যারা ভারতে যেতে চায় তাদেরকে রিসিভ করার জন্য ভারতের কর্মকর্তারা উন্মুখ হয়ে পড়ে থাকতো। তো সেই দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা যাচ্ছিল তারা ঠিক এই ওয়ার্ম রিসেপশনটা পায়নি। হিন্দুরাও পায়নি, এমনকি যে সকল মুসলমানরা খুব অল্প পরিমাণ যাওয়ার চেষ্টা করেছিল তারাও সেই রিসেপশনটা পায়নি। অধিকাংশ সীমান্তে প্রায় বন্ধ করে রাখা হয়েছিল যাতে সহজে বাঙালিরা যেতে পারে না। তো এই বিষয়টা নিয়ে যখন পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন যে বাংলাদেশের যে জন্মটা এটা হয়েছে একটা বাই অ্যাক্সিডেন্ট। এটা হওয়ার কথা না, এটা ভারতের অংশ ছিল, আগামীতে ভারতের অংশ হবে। ফলে ওখান থেকে যারা আসছে তাদের তো আসার দরকার নেই। আমরা আর কিছুদিন পরে যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে তখন তো তারা ওই দেশেই থাকতে পারবে ওদের মতো করে। কাজেই এখানে এই মাইগ্রেশনটা আমি আসলে অ্যালাউ করব না। তো এই যে তার যে মন মানসিকতা, এই মন মানসিকতার উপর ভিত্তি করে যে একটা ডক্ট্রিন তৈরি হয়েছিল সেটিকে বলা হয় নেহরু ডক্ট্রিন।
এবং যখনই নেহরু ডক্ট্রিন হয়েছিল ঠিক একই সময় কিন্তু বার্মা অ্যাক্ট, এই যে মায়ানমার অঞ্চলে যে আমেরিকার আধিপত্য, এটাও কিন্তু ওই সমসাময়িক। অর্থাৎ বলা হয়ে থাকে যে নেহরু ডক্ট্রিনের সময়কাল 1953 সন, আর বার্মা অ্যাক্টেরও সময়কাল 1953 সাল। একই সঙ্গে কিন্তু দুটো জিনিস হয়েছে। তো সেই বার্মা অ্যাক্ট যেভাবে এখন এই 2025 সনে এসে আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে। একইভাবে নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করার জন্য ভারত কিন্তু এই সময়টিকে সবচেয়ে তারা মোক্ষম এবং উল্লেখযোগ্য সময় হিসেবে মনে করছে। আমরা 1971 সনে মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অবশ্যই অস্বীকার করি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো ভয়, দুটো মেজর ভয়। একটা হলো হায়দ্রাবাদে যে ঘটনা ভারত ঘটিয়েছে, আর সিকিমে যে ঘটনা ঘটেছে। এই দুটো প্রদেশ বা রাজ্য, দেশীয় রাজ্য, তারা যেভাবে দখল করে নিয়েছে, এটা আমাদের জন্য আতঙ্ক। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যেভাবে কাশ্মীরের উপর জুলুম অত্যাচার করে মুসলমানদের উপর, যেভাবে আসামের মুসলমানদের উপর যেভাবে জুলুম অত্যাচার করে, সেদিক থেকে আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের জন্য ভারত সবসময় একটা মানসিক যন্ত্রণা তৈরি করে রেখেছে। ফলে এই বাংলাদেশে সেই 1947 থেকে এখন অবধি ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু সবসময় ছিল। আর অন্যদিকে যারাই ভারতের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা যাকে বলা হয় ভারতের তাবেদার হওয়ার চেষ্টা করেছেন, ভারত বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকে কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। তো এনিওয়ে, সেই কাগজ কলমে যে কথা, সেই কথার বাইরে যেটি হলো যে যেহেতু আমরা একটা ল্যান্ড লক কান্ট্রি, আমাদের সমুদ্র আছে, কিন্তু সমুদ্রের মহীসোপান পাড়ি দিলেই যে জলভূমি, সেই জলভূমির উপর ভারতীয় নৌবাহিনীর একছত্র আধিপত্য। ভারত যদি আমাদের কর্ণফুলীর মোহনায় যে মহীসোপান রয়েছে তার একটু অদূরে তাদের নৌবাহিনী মোতায়েন করে, তাহলে আমরা একটু নড়তে পারবো না। আবার অন্যদিকে নাফ নদীর যে অংশটি গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, কক্সবাজার থেকে শুরু করে সেই টেকনাফ যে অঞ্চলের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে, সেখানে মায়ানমার আর্মি, মায়ানমার নেভি, তারা যদি সেখানে শক্তি প্রয়োগ করে, আমরা এখনও সেটা মোকাবেলা করার মতো অবস্থায় আছি কিনা এটা বাংলাদেশ নেভি বলতে পারবে। কিন্তু নেভির বাইরে গিয়ে যদি এয়ার ফোর্স বলেন, তারপরে মিলিটারি ফোর্স, যেটাকে আমরা স্থলবাহিনী বলি, আমরা এখন মায়ানমারের চাইতে অনেক অনেক পিছিয়ে আছি। তাহলে চিন্তা করুন যে সমুদ্রে একদিকে মায়ানমার, একদিকে ভারত, এটা বাদ দিলে আমাদের চারিদিকে যে মানে দেশগুলো রয়েছে, সেই দেশ মায়ানমার বলেন, আরাকান আর্মি বলেন, ভারত বলেন, সব মিলিয়ে ইটস এ ল্যান্ড লক কান্ট্রি। তো ভূমি দ্বারা আমাদেরকে একেবারে তালা চাবি দিয়ে আটকে রাখা হয়েছে, এবং যার একটা বিরাট অংশ, সম্ভবত 98% আমাদের সীমান্ত ভারতের সঙ্গে। তো সেই ভারতের সেই সীমান্তে থাকার কারণে আমাদের মধ্যে আতঙ্ক, ভয়, আবার ভারতের যে দাদাগারি, এটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন কিংবা আমাদের সেনাবাহিনী যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে আমাদের সঙ্গে যদি ভারতের মানে কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট হয় মিলিটারি পয়েন্ট অফ ভিউ, আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো। এটা আপনি আমি না বুঝলে, আমরা অনেকে জিহাদ করতে চাই, অনেকে যুদ্ধ করতে চাই, কিন্তু আমাদের সেনাবাহিনী তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বা মায়ানমারের সঙ্গে যদি আমাদের সত্যিকার যুদ্ধ লাগে, তাহলে আমরা কয় ঘন্টা, কয় দিন, কয় বছর টিকতে পারবো। মধ্যপ্রাচ্যে হামাস যে কাজটা করছে বা হামাস যেভাবে পারছে, আমাদের এই ধরনের যুদ্ধের ইতিহাস, হামাসের এই যুদ্ধের ইতিহাস অন্ততপক্ষে 6-7 হাজার বছর আগের, মানে বংশগতভাবে, জেনেটিকভাবে তাদের মধ্যে সেই যুদ্ধের অভ্যাস আছে। হুতিরা যুদ্ধ করছে, তাদেরও একই অবস্থা। সেই ইয়ামেনের হাদ্রামৌত থেকে শুরু করে সিরিয়া, সেই সিরিয়ার বনু মামালিক, তারপরে আপনার এখানে জেরুজালেম, তারপরে নাবলুস, এরপর পশ্চিম তীর, গাজা, এই এলাকায় যে বনি ইসরায়েলীদের যে ইতিহাস, আর্য ইতিহাস, সেমেটিক ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে যদি আপনি বাংলাদেশের দ্রাবিড় সভ্যতার ইতিহাস বর্ণনা করেন, তাহলে দেখবেন যে আমরা আসলে যুদ্ধ কখনো করিনি। মূলত বিভিন্ন যে সকল যোদ্ধা জাতি, তারা যখনই আসছে, আমরা একেবারে দ্বিধার সে আত্মসমর্পণ করেছি। কেবলই মাত্র 1971 সনে আমরা
যুদ্ধ করেছি, এর বাইরে আমরা আসলে যুদ্ধ করিনি। তো এই ইতিহাস আপনাকে জানতে হবে। তো সেই ইতিহাসের কারণে কি হচ্ছে, ভারত সম্পর্কে আমাদের ভীতি সেই 1947 থেকে আজ অবধি প্রবলভাবে তাড়া করছে, এবং এরই মধ্যে 2009 থেকে একেবারে 2025 পর্যন্ত ভারতের যে আধিপত্যবাদ, যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল, এটি রীতিমতো এস্টাবলিশড হয়ে গিয়েছিল। এটি নিয়ে বলার কিছু ছিল না, চিন্তা করার কোনো বিকল্প ছিল না। আমরা যেটা মনে করতাম যে এখন আওয়ামী লীগ মানেই ভারত, এবং ভারত এখানে যা ইচ্ছে তাই করতে পারছে। নরেন্দ্র মোদী যেভাবে ইচ্ছে সেভাবে আসতে পারছেন, যেতে পারছেন, এবং সেটা তারা করেছেনও। বাংলাদেশের সঙ্গে তাদের যে 2009 থেকে 25 পর্যন্ত যে সকল বাণিজ্যিক চুক্তি হয়েছে, সামরিক চুক্তি হয়েছে, যে সকল অর্থনৈতিক কৌশলগত চুক্তি হয়েছে, তো সেইগুলো মানে ভারতের জন্য, অর্থনীতির জন্য, ওই দেশটির জন্য একটা ম্যাগনা কার্টা। ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে, তিব্বত নিয়ে, কিংবা সিকিমের যে অংশটি নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে, সেই ক্ষেত্রে ভারতের এক নম্বর মাথা ব্যথা হলো বাংলাদেশের এই ভূখণ্ড। এবং এখানে বার্মা অ্যাক্ট হোক কিংবা আরাকান আর্মি সেই মিয়ানমারে তারা ক্ষমতা দখল করুক, অথবা মিয়ানমারের জান্তা সরকার, সামরিক সরকার এখন যেভাবে আছে, তারা যেভাবে ক্ষমতায় সেভাবেই থাকুক, তাতে করে এই যে বাংলাদেশের সম্পর্কে তাদের যে আতঙ্ক, ভারতের আতঙ্ক, দিল্লির আতঙ্ক এক চুলও কমেনি। ফলে কৌশলগত কারণে বাংলাদেশকে নিয়ে যেমন তারা খুব চিন্তিত, আর এখানে এই কৌশলগত কারণেই ভারত আওয়ামী লীগকে তাদের এক নম্বর জানি, মানে হৃদয়ের, পরাণের, কলিজার যে বন্ধু, সেই বন্ধু হিসেবে তারা গ্রহণ করেছে। মাঝে মধ্যে আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর জমানা থেকে বারবার ভুল বোঝাবুঝি হয়েছে, 1996 সনেও হয়েছে। শেখ হাসিনার কে তারাই মানে মনে করেছিল যে যেভাবে তারা শেখ হাসিনাকে চালাতে চাচ্ছিলেন 96 থেকে 2001, শেখ হাসিনা আসলে ওইভাবে চলতে চাননি। ফলে 2001 সনে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিরই ক্ষমতার পালাবর্তন হয়, এবং সেখানে শেখ হাসিনা তো মুখরা, মুখে কোনো কিছু আটকায় না, তিনি পার্লামেন্টে উঠে বলে দিলেন যে আমার কাছে এভাবে গ্যাস চেয়েছিল। তো সেই গ্যাস পরবর্তীতে আমরা দেখলাম যে 2001 সনে টাটা স্টিল কোম্পানিকে বাংলাদেশে গ্যাস দেওয়ার জন্য, জমি দেওয়ার জন্য সেই বিশাল তোড়জোড় হলো। কিন্তু শত চেষ্টা করে সেই জিনিসটা তখন আসলে আওয়ামী লীগ করতে দেয়নি। আওয়ামী লীগ করতে দেয়নি। তো এই কারণে ভারত আসলে আওয়ামী লীগকে ওই মুহূর্তে বিশ্বাস করতে পারেনি। কিন্তু পরবর্তীতে 111-এর পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, বা 2001 থেকে 2006 সনে বিএনপি জমানাতে ভারত যে হিসাবপত্রগুলো, তাতে দেখলো যে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা একটু এদিক ওদিক করলেও আওয়ামী লীগ তাদের জন্য নিরাপদ ছিল। আর 2001 সন থেকে 2006 সনে বিএনপি তাদের ব্যাপারে অনেক লিবারেল ছিল, কিন্তু শেষমেশ বিএনপি আসলে তাদেরকে কিছুই দিতে পারেনি। জনগণকে বাগে রেখে, ভারতের পক্ষ অবলম্বন করে সেটা তো পারেনি। অতিরিক্ত যে জঙ্গিবাদ চালু হয়েছে, অতিরিক্ত যে বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম, শায়েক আব্দুর রহমান, এই নামগুলো যখন তৈরি হয়ে গেছে, এটি ভারতের জন্য একটা রীতিমতো যাকে বলা হয় মৃত্যু ঝুঁকি। এর কারণ হলো আমাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে বিশাল মুসলিম জনগোষ্ঠী বসবাস করে। ফলে বাংলাদেশে যদি একটা মুসলিম উগ্রবাদী সংগঠন ক্ষমতায় থাকে, বা এখানে যদি অনেকগুলো লস্করে তৈয়বার মতো শক্তিশালী ইসলামী সংগঠনগুলো তৈরি হয়ে যায়, তাহলে ভারত তার অখণ্ডতা বজায় রাখতে পারবে না। এই সেভেন সিস্টার্সে গণ্ডগোল লাগবেই। ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই এলাকাগুলো ভীষণ রকম অস্থির হয়ে যাবে। ফলে কি হলো, সেই 111-এর সময় থেকে, 111 ঘটিয়েছে ভারত, এবং 111-এর সময় থেকেই আওয়ামী লীগকে তারা আবার পুনরায় বেছে নেয়। আবার এই যে 2023-24 থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে যায়, মূলত চীনকে কেন্দ্র করে। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের বলয় থেকে বের হয়ে একটা আলাদা স্বতন্ত্র বজায় রাখার জন্য, কিন্তু সেটা পারেননি। অন্যদিকে ভারতও তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই যে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এই ডিপ স্টেট পলিসির সময় তারা চোখ বুজে থেকেছে। তো এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ভুল বোঝাবুঝি, এটা দূর হয়ে গেছে। ভারতও বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে। এখন সেটা বাংলাদেশের পক্ষ হোক, বিপক্ষ হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের মধ্যে যে এখন সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেকটা যাকে বলে হরিহর আত্মার মতো হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে এখন নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন চলে আসছে, নির্বাচনের জোয়ার বইছে।
এবং কোনোভাবে যদি নির্বাচন হয়, এখানে বিএনপি শক্তিশালী দল হিসেবে সরকার গঠনের সম্ভাবনা খুব প্রবল। আর এখানে জামাত এই গত ১৪ মাসে এতটা শক্তিমত্তা অর্জন করে ফেলেছে যে বিএনপি যদি জয়লাভ করেও সেই সরকার কতদিন টিকবে এটা বলা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রভাব একেবারে জ্যামিতিক হারে বাড়তে থাকবে এবং ৬ মাস পরে, ১ বছর পরে, অর্থাৎ নির্বাচনের ৬ মাস বা ১ বছর পরে যদি আবার বিএনপি সরকারের পতন হয় এবং জামাত যদি একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলে এবং তারা যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসে, এটা ভারতের জন্য একটা জাস্ট লাইক এটা দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে এবং ভারতের জন্য মানে এতটা বিব্রতকর যে ভারতের বড় বড় নেতাদেরকে এসে জামাতের আমিরের পায়ের কাছে এসে বসে থাকতে হবে। এবং এটা যে বিএনপিকে ক্ষমতায় আসার পর দ্বিতীয় বিপ্লব হবে, নট লাইক দ্যাট, এই বিপ্লবটা এখনও হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটাই হলো ভারতের যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, পত্রপত্রিকা রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে। তো গোয়েন্দা রিপোর্ট আমরা জানি না, কিন্তু ভারতের পত্রপত্রিকা, মিডিয়া, ইউটিউব, সোশ্যাল যে সকল মিডিয়া রয়েছে, সেখানে যে সকল আলাপ আলোচনা হচ্ছে, এভাবেই আসলে ভারত বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে, যেখানে একটি দক্ষিণপন্থী গ্রুপের দ্রুত উত্থান হচ্ছে এবং এই উত্থানটা তাদের উত্থানটা আগে হবে, তারা রাষ্ট্র ক্ষমতা আগে দখল করবে, না বিএনপি ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা লাভ করবে, এই বিষয়টি 50-50 এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা বাংলাদেশে বসে অনেক কিছু আমরা যেভাবে দেখি, আসলে বিশ্ব মিডিয়া বা বিশ্বের যে কূটনৈতিক সূত্রগুলো তারা অন্যভাবে দেখে। তো সেই দিক থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেটাও ভারতের জন্য একটা বিরাট সমস্যা। বিকজ বিএনপির সঙ্গে এখনও পর্যন্ত তাদের কূটনৈতিক লেভেলে কোনো সমঝোতা হয়নি। বিএনপি ক্ষমতা আসার পর হয়তো একটা সমঝোতার চেষ্টা হবে, কিন্তু সেটা যে ফলপ্রসূ হবে, নট লাইক দ্যাট। অন্যদিকে জামাত বা অন্যান্য যে সকল ইসলামপন্থী, তাদের সঙ্গে হয়তো সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটি দিল্লি আসলে হজম করতে পারবে না, কোনো অবস্থাতে হজম করতে পারবে না। ফলে কি হলো, দিল্লি এবং ভারতের যে সকল মানে ডিপ স্টেট ক্রিয়ানক তৈরি করার যে মেশিনারিজগুলো রয়েছে অন্যান্য দেশে, তো সেটা এখন বাংলাদেশের উপর একেবারে তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে এবং খুব দ্রুত তারা জানে যে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন অবশ্যম্ভাবী। তো সেক্ষেত্রে যেন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো যেন প্রাধান্য পায়, তার জন্য ভারত এখন বলতে গেলে কোমরে গামছা বেঁধে বা উঠে পড়ে লেগেছে। আর এতে করে কার কপাল পড়বে আর কার কপালে রাষ্ট্রিকা দেখা দেবে, এটা বোধহয় আমার বলার দরকার নেই। আপনারা ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছেন এবং তার কিছু নমুনা রাজপথে, প্রশাসনে, রাষ্ট্র ব্যবস্থায়, রাজনীতিতে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।